পায়েল, ও পায়েল, ঘরে আয় তো একটু। কি হলো ঠাম্মি? কি বলবি তাড়াতাড়ি আমায় বলো। আমাকে জঙ্গলে যেতে হবে কাঠ গোড়াতে। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি রে পায়েল? জানিস না এই সুন্দরবনে যে বড় বড় বাঘ রয়েছে? এই বাঘের খপ্পরে যদি কোনোদিন পড়িস তাহলে যে কিভাবে রক্ষা পাবি সে চিন্তাই তো আমি করি রে। আমি জানি ঠাম্মি, সুন্দরবনে যে অনেক বাঘ রয়েছে, কিন্তু কি করব, পেট চালানোর জন্য তো যেতেই হবে, কিচ্ছুটি করার নেই। তোর কি মনে নেই যে তোর বাবা মাকে যে বাঘেই খেয়েছিল? এখন যদি তোকেও হারিয়ে ফেলি তাহলে আমি কোথায় যাব বলতো? ঠাম্মি, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমার এরকম কিচ্ছুটি হবে না। আমাকে যেতে দাও না ঠাম্মি। না হলে আজকে কি রান্না করব আর কিভাবেই বা রান্না করব বলো? হে বিধাতা, তুমি আমার নাতনিটাকে রক্ষা করো সব সময়। তার যেন কোনো ক্ষতি না হয়। তুমি তো জানোই তাকে ছাড়া আমার আর কেউ নেই। এই যে, এই যে কে আপনি? উঠুন, উঠুন বলছি। এভাবে পড়ে আছেন কেন? উঠুন, উঠুন বলছি। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? আশেপাশে তো কেউ নেই। আমি কি করে বুঝবো যে ওনার কি হয়েছে? আরে আরে, ওনার পায়ে তো অনেকখানি আঘাত। আমি এখন কি করি? যাই যাই, ধরে বাড়ি নিয়ে যাই, তারপরেরটা পরে বোঝা যাবে। আমি নিশ্চিত করে বলতে পারি রে পায়েল, এই ছেলেটাকে বাঘে কামড়িয়েছে। পায়ের আঘাতটা দেখতে পাচ্ছিস না? বাঘের দাঁতের আঘাত রে, এটা বাঘের দাঁতের আঘাত। এই ক্ষত এমনি এমনি সারবে না গো ঠাম্মি। জঙ্গল থেকে ঔষধি গাছ এনে ওনার পায়ে ওই গাছের মলম লাগাতে হবে। তারপর বোধহয় এই পায়ের ক্ষতটা আস্তে আস্তে সেরে যাবে। তুই এক কাজ কর রে, একটু সাবধানে গিয়ে জঙ্গল থেকে কিছু ঔষধি গাছের পাতা নিয়ে আয়। আর আমি এদিক দিয়ে একটু হলুদ বাটা বেটে রাখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে টাম্মি, আমি তাহলে যাই। আর তুমি ওনার খেয়াল রেখো। না জানি কতটা কষ্ট পেয়েছেন উনি। আপনারা আমার যে উপকার করেছেন সেই ঋণ আমি কোনো দিন বলতে পারবো না। আসলে আমি পাশের গ্রামেরই ছেলে। সুন্দরবন পেরিয়ে যে গ্রামটা আছে ওটাই আমার গ্রাম। আমি অনাথ তো, তাই এই জঙ্গলে এসেছিলাম কিছু কাঠ কুড়ানোর জন্য। আচ্ছা, তা বুঝলাম, কিন্তু বাঘের পাল্লায় আপনি কিভাবে পড়লেন সেই ঘটনাটি আমাদেরকে একটু বলুন। আর পায়ে তো অনেকটা ক্ষত হয়ে গিয়েছিল। বাঘ আপনাকে কি আঁচড় দিয়েছিল নাকি কামড়? জঙ্গলের পাশে যে ঝর্ণাটা আছে ওখানে গিয়ে একটু জল খেয়েছিলাম। তারপর বাঘটা আমাকে পেছন থেকে আক্রমণ করে। তারপর জঙ্গলের মাঝে এসে অজ্ঞান হয়ে পড়ি। আপনারা যদি না থাকতেন তাহলে আমি এতক্ষণে বিধাতার কাছেই চলে যেতাম। বাঘের কামড়ের যে সংক্রমণ। এরকম ভাবে বলো না গো, বলো না। তুমি আমাদের কাছেই থাকো কেমন, যতদিনে সুস্থ না হচ্ছ। তুমিও যেমন অনাথ, আর আমরা দুজনও নাতি নাতনি অনাথের মতোই থাকি। যা যা পায়েল, এক্ষুনি ওই ওষুধটা আবার একটু ওর পায়ে লাগিয়ে দে তো। খুব তাড়াতাড়ি সেরে উঠবে দেখা যায়। উন্নতিও হয়েছে অনেকখানি। কত জায়গায় শিকার বা খাবার খুঁজলাম, কোথাও তো কিছু পেলাম না। জানি না এই জঙ্গলের কি হলো, সবকিছুই কি ওই বাঘেদের পেটেই চলে গেল নাকি? এভাবে চলতে থাকলে তো এই জঙ্গলে থাকা মুশকিল হয়ে যাবে। আমিও কিছু বুঝতে পারছি না। এভাবে থাকলে তো আমরা না খেতে পেয়ে খুব তাড়াতাড়ি মরে যাব। এই জঙ্গলে বাঘেদের আক্রমণ আর বাঘেদের ভয় ছাড়া কিচ্ছু নেই। জঙ্গলে ছোট থেকে বড় হয়েছি, কিভাবে এই জঙ্গল ছেড়ে চলে যাব? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এই জঙ্গলের এই জায়গায় এসেছো কেন? জানো না
এই জঙ্গলের এই জায়গাটার মধ্যে বাঘ একটু পরে সে ঘোরাঘুরি করবে। পালিয়ে যাও, এখান থেকে পালিয়ে যাও। বাঘের পেটে যেতে না চাইলে এক্ষুনি পালিয়ে যাও। আমরাও চলে যাচ্ছি, ওরা পাখিদেরকেও ছাড় দিচ্ছে না। সে তো বুঝলামই পাখি, কিন্তু আমরা কোথায় যাব? আমরা তো মানুষ, তোমাদের মতো গাছের উপরে উঠে বসে থাকতে পারি না। আমাদের তো জীবন জীবিকার তাগিদে বেরোতেই হয়। সে তো বুঝতেই পারছি, কিন্তু শোনো, আমি এমন একটা জায়গার খবর জানি যে জায়গাতে তোমরা খুবই নিরাপদভাবে বসবাস করতে পারবে। যদি তোমরা চাও তো জায়গাটার নাম বলতে পারি। আরে বলবে না কেন পাখি, দয়া করে বলো জায়গাটার নামটা। আমরা তো খুবই অনিরাপদ ভাবে বসবাস করছি। যদি বলতে তাহলে খুবই উপকার হতো। এই জঙ্গলের পশ্চিম দিকে যে বড় বড় পাহাড়গুলো আছে, সেই পাহাড় পেরিয়ে একটা জায়গা দেখতে পাবে। সেখানে অনেক বড় একটা গর্ত আছে। সেই গর্তের ভেতরেই থাকতে পারবে তোমরা। মানুষের বসবাসযোগ্য অনেক ওই জায়গাটা। এখন এখান থেকে পালাও, পালাও, এক্ষুনি বাঘ চলে আসবে। বাঘের আওয়াজ শোনা যাচ্ছে। পালাও, পালাও তোমরা, আমিও পালাই। কতবার করে বলেছি যে জঙ্গলে যেও না, তোমরা জঙ্গলে যেও না। আজ যে তোমরা দুজন বাঘের হাত থেকে বেঁচে ফিরেছো, এটা তো স্বয়ং ঈশ্বর তোমাদেরকে বাঁচিয়েছেন। বাঘের পেটে যাওয়ার থেকে না খেয়ে মরে যাওয়া অনেকখানি ভালো, বুঝেছো? আর যদি গিয়েছো বাইরে তোমরা কখনো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপনি কোনো চিন্তা করবেন না ঠাম্মি, আমাদের কিচ্ছু হয়নি আর হবেও না। আমরা একটা নতুন জায়গার সন্ধান পেয়েছি। সে জায়গাতে আপনারা যদি থাকেন তাহলে খুবই নিরাপত্তা ভাবে থাকতে পারবেন। চলুন আজকে ওই জায়গার উদ্দেশ্যে রওনা দেব আমরা। এখানে থেকে বাঘের পেটে যাওয়ার থেকে ওখানে থাকা ঢের ভালো। হ্যাঁ ঠাম্মি, উনি একদম ঠিক কথা বলেছে। ওই জায়গাতে যদি আমরা থাকি তাহলে খুবই নিরাপদভাবে থাকতে পারবো, কারণ ওখানে বাঘ কখনো পৌঁছাতেই পারবে না, আর পৌঁছালেও ঠাহর করতে পারবে না, কারণ আমরা সবসময় দরজার মুখ লাগিয়ে রাখবো। দরজা বলতে ওখানটা একটা মাটির নিচের গুহার মতো। ওইখানটার মুখটা যদি লাগিয়ে রাখি সব সময়, তাহলে দেখবি বাঘ কোনোদিন আমাদের ধারে কাছেও পৌঁছতে পারবে না। ঠিক আছে বাছারা, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। আমি তোমাদের সাথে যাব মানে যাবই। আমি না হই আমার চিন্তা করি না, কিন্তু আমার যে একটা নাতিন আছে তার চিন্তাতেই তো ঘুমাতে পারি না গো। এই যে ঠাম্মি দেখুন, অবশেষে আমরা জায়গাটাতে পৌঁছেই গেলাম। এর ভেতরে একটা নাকি বসবাসযোগ্য জায়গা রয়েছে। এখানে যদি আপনারা থাকেন তাহলে নিশ্চিন্তে থাকতে পারবেন। কিন্তু এটার ভেতরে ঢুকবো কি করে? এই জায়গাটার গর্তটা তো অনেক গভীর, আর আমরা ঢুকে পড়লেও ঠাম্মি তো ঢুকতেই পারবে না। অন্য কোনো একটা ব্যবস্থা করা যায় না? আমার যা কোমরের অবস্থা, যদি যাই এদিক দিয়ে তাহলে কোমরটা ভেঙে দুটুকরো হয়ে যাবে। তোমরা অন্য একটা ব্যবস্থা করো যেটা দিয়ে আমরা নামতে পারবো নিচে। আমি একটা বুদ্ধি পেয়েছি। নিচে নামার জন্য একটা মইয়ের ব্যবস্থা যে কোনো মূল্যে করতে হবে। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি জঙ্গলে গিয়ে কিছু বাঁশ কেটে এনে একটা মই বানিয়ে ফেলি ঝটপট। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে যাবেন। আর পাশেই একটা বাঁশঝাড় আছে, আমি কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছিলাম। বাহ, জায়গাটা তো বেশ ভালো। এখানে তো নিশ্চিন্তে অনায়াসে থাকা যাবে, কিন্তু এখান থেকে খাবারের ব্যবস্থা কিভাবে করব সে চিন্তাতেই তো মাথায় কাজ করছে না। শুধু নিরাপত্তা থাকলেই হবে, পেটে তো খাবারও লাগবে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি একটু পর গ্রামের দিকে রওনা দেব। গ্রামে কিছু না কিছু কাজ করে আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত একটুখানি অপেক্ষা করুন দয়া করে। এ কি বলছো তুমি? এখন আবার খাবারও আনবে? এটা কিন্তু ঠিক হচ্ছে না। যা করেছো অনেক বেশি করে ফেলেছো। আর কিছু করো না গো,
তোমার এই ঋণ আমরা কি করে শোধ করব বলো? আপনারা আমার জন্য যা করেছেন তার জন্য যদি সারা জীবন আপনাদের গোলামিও করি তাহলে তার ঋণ শোধ করতে পারবো না। আমি যাই, কেমন? আপনারা এখানে একটু বিশ্রাম করুন। কি যে এক জ্বালায় পড়লাম, এই বস্তাগুলো কি কেউ নেবার মতো নেই? টাকা দিয়েও মানুষ খুঁজে পাচ্ছি না, কি যে এক ঝামেলায় পড়লাম। বাবু, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কাজটা করতে চাই। আমি এই বস্তাগুলো খুব তাড়াতাড়ি আপনার যথাস্থানে পৌঁছে দিয়ে আসব। শুধু আমাকে আমার ন্যায্য মজুরিটা দিলেই হবে। তোমার তো এ গ্রামে আগে কখনো দেখিনি, তোমার বাড়ি কোথায় গো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অত কিছু জেনে আমার কি লাভ? আমার তো কাজ করার উচিত, আমি কাজ করাতে পারলেই হলো। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও বস্তাগুলো, আমি তোমাকে ন্যায্য মূল্যই দিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ বাবু, এই কাজটা আমার খুবই দরকার ছিল। আমি এক্ষুনি কাজটা করে দিচ্ছি আপনার। এখানে 1 মাসের মাসকাবারি যত মালপত্তর খাবার দাবার আছে সবকিছুই আমি কিনে দিলাম। আশা করি আপনাদের খুবই ভালোভাবে চলে যাবে। আমি মাসে মাসে এসেই আপনাদেরকে সব ধরনের খাবার দাবার দিয়ে যাব এসে, কেমন? আপনি কি বলছেন? আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আর আপনি তাহলে কোথায় থাকবেন? আমি ভবঘুরে মানুষ, আমার একটা না একটা ঠাঁই হয়ে যাবে। রাস্তাঘাটেও আমি থাকতে পারি, আমার কোনো সমস্যা হয় না। আপনাদেরকে একটা ভালো জায়গায় এসে স্থান দিতে পেরেছি, এটাতেই আমার সৌভাগ্য। কিন্তু আপনার তো বাইরে কেউই নেই, আপনার মা বাবা কেউ নেই, আপনার তো কোনো পরিবারই নেই। আমাদের সাথে থাকলে আপনার ভালো লাগবে। শোনো রতন, তোমায় একটা কথা বলি, আমার বয়স হয়ে গেছে, আমি কিছুদিন পর অক্কা পাবো। তারপর আমার নাতনিটাকে কে দেখবে বলো তো? তাই আমি চাই তুমি আমার নাতনিটাকে বিয়ে করে সংসার করো, তোমরা সব সময় সুখে থাকো। তোমার মতো ভালো ছেলে আমরা কোনো দিন খুঁজে পাবো না গো, কোনো দিন খুঁজে পাবো না। ঠিক আছে ঠাম্মি, আপনারা যা বলবেন আমি তাই করব। আর আমার এমনিতেও পায়েলকে খুবই পছন্দ হয়েছিল যেদিন প্রথমবার দেখেছিলাম। পায়েলের মতো সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ে আমিও তো কোনোদিন কোথাও খুঁজেই পাবো না। আর আপনাদের সাথে থাকতে থাকতে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি একজন অনাথ। আপনাদের সাথে না থাকলে হয়তো আমার দম বন্ধ হয়ে মারা যাব। আপনাদেরকে অনেকখানি ভালোবেসে ফেলেছে ঠাম্মি। আচ্ছা সবাই একটু এখন বিশ্রাম নাও, আর আমি এখন রুটি আর ডিম ভেজে আনি তোমাদের জন্য, কেমন? তারপর সবাই মিলে গরম গরম ভাজা রুটি আর ডিম ভাজা খাবো, কেমন? কতবার তোকে বলেছি মা যে বাইরে যাস না, বাইরে খেলতে যাস না তুই। এখন বাঘের আক্রমণের শিকার হয়েছিস তো। আমি আর তোকে কত বোঝাবো রে মা, কত বোঝাবো? তুই যে আমাদের চোখের মণি, তোর কিছু হলে আমরা বাঁচবো কি করে বলতো? আর যাবি মা, বাইরে যাবি? বল, তুই বল। না বাবা, আমি আর বাড়ি যাব না। কিন্তু আমরা এরকম গর্তের ভেতরে কেন থাকি বাবা? আমরা কেন লোকালয়ে যাচ্ছি না বলো বাবা? আমি আর এখানে থাকতে চাই না, এখানে থাকলে আমার বড্ড ভয় করে। যে কাজটা আমি এতদিন করার সাহস পাইনি, এখন এই কাজটা আমি করব। যে জঙ্গল আমার মেয়েকে খেতে চায়, যে বাঘ আমাদেরকে আক্রমণ করতে চায়, তাই শিকার বানাতে চায়, সেই জঙ্গলে আমরা আর এক মুহূর্তও থাকবো না। আমাদের জীবন না হয় আতঙ্কে কেটেছে, কিন্তু আমাদের মেয়েটাকে আমরা এমন ভাবে রাখতে পারবো না। তুমি একদম ঠিক কথা বলেছো গিন্নি। আমাদের মেয়েটার কিছু হলে আমরা বাঁচবো কি নিয়ে বলো? আমরা এই জঙ্গলে আর থাকবো না, আর না। বেশি হলে গ্রামে আমি দিনমজুরির কাজ করে তোমাদেরকে ভাড়া বাড়িতে রাখবো, তবুও না এখানে আর এক মুহূর্ত না। ওঠ ওঠ মা, আমরা এক্ষুনি চলে যাবো এখান থেকে, এক্ষুনি।
কেন জানি না মায়ের কথা আজ খুব বেশি মনে পড়ছে। জানি না মা দেখতে কেমন ছিল। এখন আমার আরেকটা মা থাকা সত্ত্বেও নিজের মায়ের কথা কি কোনো দিন কোনো সন্তান ভুলতে পারে? কি রে পারুল, এইভাবে কলসিতে জল ভরে কি বসে বসে অত শত ভাবছিস রে? আমাদেরকেও তো একটু বল। তেমন কিছুই নয়, আমাকে এখন যেতে হবে রে। পরে একসময় তোর সাথে কথা বলবো। কি রে মা পারুল, তোর আজকে জল আনতে এত দেরি হলো যে? রাস্তাঘাটে কি কোনো সমস্যা হয়েছিল নাকি? না মা, ওরকম কোনো সমস্যা নয়। এমনিতেই নদীর ঘাটে একটু বসেছিলাম, মনটা ভালো ছিল না তো তাই। আমাকে বলবি না তো, কারণ আমি তো তোর সৎ মা। যদি নিজের মা হতাম তাহলে তো ঠিকই বলতিস। না না মা, ওরকম ভাবে বলো না। আমি তোমায় কখনো সৎ মায়ের চোখে দেখি না। আমি তোমাকে নিজের আপন মায়ের মতোই দেখি। এসব বলে আমার মনে কষ্ট দিও না মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে মা, তোকে আমি কিচ্ছুটি বলবো না। যা, কলসিটা রেখে এখন গিয়ে একটু জিরিয়ে নে। উফ, আজকে কাজের দখলটা একটু বেশি গিয়েছে। কেন যে এত কাজ করতে গেছিলাম, শরীরটা যেন আর চলছে না। কোথায় গেলে গিন্নি? একটু জল নিয়ে এসো তো আমার জন্য। তৃষ্ণায় আমার বুকের ছাতি ফেটে যাবার উপক্রম হয়েছে গো। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? এই তো, এই তো বাবা, আমি তোমার জন্য জল নিয়ে এলাম। জলটা খেয়ে তাড়াতাড়ি শরীরটাকে একটু ঠান্ডা করো। কুড়ো তোচ্চারি, আমি তোকে কখন বললাম যে জল নিয়ে আয়? তোর মুখটাও আমি দেখতে চাই না, বুঝেছিস? আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি। তোকে জন্ম দিতে গিয়ে তো আমার একমাত্র প্রাণপ্রিয় স্ত্রী মারা গিয়েছিল রে। বাবা, মা মারা গেল 16টা বছর হয়ে গেল। এখনো এই 16 বছরই তুমি ভুলতে পারোনি এসব? আর আমার দোষটা কোথায় বাবা বলো? অত ভুল ঠিক আমি বলতে পারবো না। তুই হচ্ছিস একটা অপয়া, বুঝেছিস? অপয়া। তোর মুখটা দেখে যেদিন কাজে বের হই সেদিন আমি কোনো কাজই পাই না। তাড়াতাড়ি দূর হয়ে যা বলছি আমার চোখের সামনে থেকে, না হলে কিন্তু জলের গ্লাসটা লাথি মেরে ফেলে দেবো। আরে গিন্নি, হঠাৎ করে তোমার এ কি হলো? তোমার শরীরটা তো খারাপ হয়ে গেল কি করে? জানি না গো, জানি না। হঠাৎ করে যে শরীরটা কি হয়ে গেল কিচ্ছুটি বুঝতে পারছি না। আমাদের পারুল কোথায় গেছে জানো তুমি? আর বলো না গিন্নি, মোড়লের কাছে কিছু টাকা পাই। সেদিন কাজ করেছিলাম তো, মোড়ল টাকাটা দেয়নি পরিশোধ করে, সেটাই আনতে ওকে পাঠিয়েছি। পারুলকে রাস্তায় পেলে একটু বলো তো। আর মেয়েটাকে একদম অপয়া বলো না। মেয়েটা আমাদের, বুঝেছো? আমাদের মেয়ে অপয়া হতে যাবে কেন? পারুল মাকে রাস্তায় পেলে বলো তোর মা বলেছে তাড়াতাড়ি বাড়িতে যেতে। ও, কি করে তুমি চলে যেতে পারলে গো আমাকে বিধবা করে? কি করে চলে যেতে পারলে? আমার আর মেয়েটার কি হবে এখন? সব হয়েছে আমার জন্য মা, সব হয়েছে আমার জন্য। বাবা তো বলতোই আমি অপয়া। আমি সত্যিই অপয়া, আমি সত্যিই অপয়া। বাবার মৃত্যুর পর তুমি একমাত্র আমার ভরসা মা। তুমি আমাকে অন্তত ছেড়ে যেও না। না রে মা, আমি তোকে ছেড়ে যাব না। তোর মা তোর সাথে সারা জীবন থাকবে। আমার একটু আধটু শরীর খারাপ হয়, তাও আবার ঠিক হয়ে যায় পরবর্তীতে। মা, ঘরে অল্প কটা চালই বাকি আছে, আর কিছু নেই রান্না করার। মা, আমি একটু গ্রামের দিকে বেরোচ্ছি, গিয়ে দেখি কোথাও একটু শাকলতা পাতা খুঁজে পাই কিনা। ঠিক আছে মা,
তাহলে সাবধানে যা তুই, কেমন? সাবধানে ফিরে আসিস বাড়িতে। আর আমি এদিক দিয়ে আস্তে আস্তে দুটো চাল বসিয়ে দেই। আজ একটু বাইরে রান্না করব। হে বিধাতা, পারুলের জন্য একটা ভালো সম্বন্ধ এনো, যেন তাকে বিয়ে দিয়ে আমি শান্তিতে মরতে পারি। মেয়েটার কত কষ্ট, প্রথমে নিজের মাকে হারালো, এখন তার বাবাকে হারালো। পুরোটা গ্রাম ঘুরলাম, কোথাও তো একটু শাকলতা পাতা খুঁজেই পেলাম না। আর একটু সামনে গিয়ে দেখি, বিধাতা কোনো একটা ব্যবস্থা করে দাও। আরে, এখানে তো অনেক কচু গাছ হয়ে আছে। এখান থেকে যদি আমি কিছু কচু শাক তুলে নিই, তাহলে আজকের দিনটা ভালো মতোই পেরিয়ে যাবে। অসুস্থ মাটাকে তো কিছু খেতে দিতে হবে। এভাবে না খাইয়ে রাখলে তো আমার মা মরে যাবে। কোন ঝিয়ের মেরে তুই আমার কচু শাকগুলো তুলে নিচ্ছিস? তোদের এত বড় সাহস হয় কি করে রে? বৌদি, আমাকে চিনতে পেরেছেন? আমি আপনাদের গ্রামেরই মেয়ে, পারুল। ওই যে রতন চাষির মেয়ে। চিনতে পেরেছেন কি আমায়? বাবার মৃত্যুর পরে সংসারে এত অভাব লেগেছে যে কি বলবো তোমায়। তোদের সংসারে অভাব দেখে কি তোদের স্বভাব নষ্ট করবি? তাই বলে চুরি করবি অন্যের বাড়ি থেকে? কত বড় সাহস হয় তোদের! কচু শাকগুলো আমাকে দিয়ে এখান থেকে কেটে পড় বলছি, না হলে কিন্তু তোকে গ্রামের মোড়লের কাছে নিয়ে যাব। কুকুর রতনের বউ, কি খবর তোমার? তোমার ওরম অবস্থা হয়েছে কেন? শরীর টরীর ঠিক আছে তো? একটা খবর নিয়ে এসেছি, যদি চাও তো বলি। শরীরের আর কি বলবো গো দাদা, শরীরের এই হাল, আর পারছি না গো। এখন বিধাতা তার কাছে নিয়ে গেলে সব থেকে ভালো হয়। তা কি বলবেন বলুন না। বলছিলাম যে তোমার ঘরের মেয়েটার জন্য একটা পাত্র খুঁজেছি গো, পাত্র। পাত্রের সংসার ছোট, মাকে নিয়ে গ্রামের একটা বাড়িতে থাকে। ভদ্র পরিবারের ছেলে গো, যদি চাও তাহলে ওদের সাথে কথা বলতে পারি এই সম্বন্ধটা নিয়ে। সত্যি বলছেন দাদা? তাহলে তো আমার খুবই উপকার করলেন। আপনি যত দ্রুত সম্ভব বিয়ের কথা আলাপ করুন, আমি রাজি আছি। মেয়েটাকে একটা ভালো করে বিয়ে দিতে পারলে মরেও শান্তি পাবো। বাবা, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, আমার মেয়েটাকে তুমি সুখে রেখো সারা জীবন। আমার মেয়েটার পুরোটা জীবন শুধু দুঃখে দুঃখে গেছে। এখন যদি বিয়ের পরেও দুঃখে দুঃখে যায়, তাহলে তার মরা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পারুলকে সর্বোচ্চ সুখে রাখবো। আমার টাকা পয়সা কম থাকতে পারে, পারুলকে তার ইচ্ছে মতো কিছু কিনে দিতে না পারি, কিন্তু ভালোবাসা আর সম্মানের কোনো কমতি রাখবো না। মা, ও মা, তুমি নিজের খেয়াল রেখো সব সময়। আমি তো নেই এখন, নিজের খেয়াল তোমাকে এখন নিজেকেই রাখতে হবে। আর ওষুধগুলো ঠিক মতো খেয়েও মা, তোমার মেয়ে সারা জীবন তোমাকে ভালোবাসবে। আমায় নিয়ে ভাবিস না মা, তোরা এখন বেরিয়ে পড়, জায়গাটা তো কম দূরে নয়। গিন্নি, তুমি তো জানোই যে আমার অত অর্থ সম্পদ নেই। আমাকে কাজ করতে শহরে যেতে হয়। আমি যদি শহরে গিয়ে কাজ না করি তাহলে সংসারটা কোনো রকমই চলবে না। তাই বলে এত তাড়াতাড়ি দুটো দিন থেকে যাও না। তোমাকে ছেড়ে আমি এতগুলো দিন থাকবো কি করে, সেই চিন্তাতেই তো আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তবে তুমি কাজ শেষে খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আমাকে কথা দাও। তোমায় কথা দিলাম গিন্নি, আমি 2-1 মাস পরেই ফিরে আসব। তখন আমি বেশ কিছুদিন বাড়িতে থাকবো, কেমন? তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব। আর মায়ের সাথে একটু মিলেমিশে থেকো গিন্নি। এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি মাকে খুবই যত্ন করব। এখন যাই, তোমার ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখি, না হলে কাল সকালে কাপড় চোপড় কিছুই খুঁজে পাওয়া যাবে না। তুমি এখানেই বসো, কেমন?
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখা হচ্ছেটা কি হতচ্ছাড়ি? আমার ছেলেটার পিছু পিছু যাবি নাকি? ছেলেটাকে তো একদিনে খেয়েই ফেলেছিস। আমার ছেলেটা গতকাল থেকে আমার সঙ্গে কথা বলে না। মা, এসব আপনি কি বলছেন? আমি আমি আপনার ছেলেকে খেয়ে ফেলেছি মানে? এসব এসব আপনি কি বলছেনটা কি মা? যা বলছি ঠিক বলছি। এখন যা তো, রান্নাটা সেরে আমাকে ডাক দিস, আমি খাবার খাবো। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই রান্নাটা চাপিয়ে ফেলছি, তারপর খাবারটা তৈরি করে আপনাকে ডাক দিচ্ছি, কেমন? খাবার রান্না করতে যদি এতটা দেরি হয়, তাহলে আমি তো না খেতে পেয়ে খুব তাড়াতাড়ি মরে যাব। একটা থালা না হয় আমার খাবার, আর একটা থালায় এটা কার খাবার রে হতচ্ছাড়ি? মা, এটা আমার খাবার। সকাল থেকে অনেক কাজ করছি তো, তাই পেটে খিদে চোচই ডন বৈঠক করছে। কিছু যদি না খাই তাহলে বোধহয় মরেই যাব। তোর এত বড় সাহস, তুই আমার সাথে বসে খাবার খেতে চাচ্ছিস? যা যা এখন বলছি, এখান থেকে বিদেয় হ বলছি। তোর আজকে থেকে খাবার বন্ধ। তোর স্পর্ধা দেখেই আমি অবাক হচ্ছি, যা বলছি। দু তিন দিন ধরে যে বিছানার মধ্যে শুয়ে আছিস রে হতচ্ছাড়ি, তা সংসারের কাজগুলো কি করবি টাকি শুনি? আমার ছেলেটাকে কি ধ্বংস করতে এসেছিস তুই এ বাড়িতে? যা বলছি, উঠে এখন গিয়ে সব কাজগুলো কর। মা, আমায় ক্ষমা করুন, আমার শরীরটা খুব খারাপ, আমার খুবই খিদে পেয়েছে মা, আমায় কিছু খেতে দিন না। এভাবে না খাইয়ে রাখলে আমায় খুব তাড়াতাড়ি মরে যাব। মা, ও মা, আমায় একটু দয়া করুন মা, আমার খুবই খিদে পেয়েছে তো। তুই মরে যা, বুঝেছিস? মরে যা। আমাদের সময় না আমরা 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারতাম, আর 2-3 দিন কি না খেয়েছিস তো অমনি মরে যাবার কথা বলছিস? এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যা বলছি। আর আমার ছেলেও চিঠি পাঠিয়েছে, তোর মতো মহিলাকে তার কোনো দরকার নেই, এই বাড়ি থেকে বের হয়ে যেতে বললো আমার ছেলেটা। এ কি বলছেন আপনি মা? আমার স্বামী এই কথা বলেছে? হায়রে পোড়া কপাল, আমার কপালে বুঝি কোনো দিনই সুখ লেখা নেই। আচ্ছা ঠিক আছে মা, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। আপনারা সবসময় ভালো থাকবেন, কেমন? মা, ও মা, তুমি ঘরে আছো মা? তোমার মেয়ে সংসার নেই মা, তোমার মেয়ে সংসার নেই। এসব এসব কি মা? এসব কি? আর আর তোর চেহারার এই অবস্থা কেন? কি হয়েছে তোর মা? বল আমায় মা, বল। আমার শাশুড়ি আমাকে দিন দিন ধরে খেতে দেয়নি মা, আমি এখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি। আমায় তুমি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। ওমা, ওমা, আমার সোনা মেয়েটার কি হলো? আমার মেয়েটা কথা বলছে না কেন? পারুল, পারুল রে, উঠ মা, উঠ, আমার মেয়েটা কেন কথা বলছে না? ও বিধাতা, তুমি এটা কি করলে? শেষমেশ আমার মেয়েটাকেও কেড়ে নিলে বিধাতা, আমার মেয়েটাকেও কেড়ে নিলে। পারুলে, পারুল, ওঠ না রে মা, ওঠ, কথা বল মা, কথা বল। ওকে বলছো তুমি মা? পারুল আমাকে ছেড়ে যেতে পারে না মা, আমাকে যেতে পারে না। আমার সাথে পারুলের কথা হয়েছিল, সে বলেছিল আমাকে ছেড়ে সে কোনোদিন যাবে না। এটা তুমি কি বললে মা? আমি যা বলছি ঠিক বলছি। তোর বউ আমাকে বলে গেল যে আমি আপনার ছেলের সংসার করব না, যেদিকে ইচ্ছে আমি চলে যাচ্ছি। না না মা, আমার পারুল এমনটা করতে পারে না। আমি পারুলের কাছে যাচ্ছি, পারুলের কাছে যাচ্ছি আমি। পারুল মা, ও মা, পারুল কোথায় মা? তাড়াতাড়ি বলুন আমাকে মা, পারুল কোথায়? পারুল আমাদের বাড়িতে নাকি 2 মাস যাবত নেই, আমি তো কোনো খোঁজ খবর রাখিনি মা। আমায় বলুন মা, পারুল কোথায়? পারুল নিশ্চয়ই আপনাদের এখানে, তাই না মা? হ্যাঁ রে বাবা,
পারুল আমাদের এখানেই। তবে তবে সে নেই বাবা, সে নেই। বাড়ির পেছনে গিয়ে দেখো, আমার অভাগীটার জীবনটা এভাবে শেষ হয়ে গেল বাবা, এভাবে শেষ হয়ে গেল। না, পারুল, পারুল, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না পারুল। তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে পারুল, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। তোমার সাথে যেটা করেছে আমি তাকে ছাড়বো না পারুল। ওঠো পারুল, ওঠো, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না।